আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে মূলত আমি তিনটি টেন্স নিয়ে আলোচনা করব, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। অর্থাৎ এই তিনটি টেন্স কীভাবে আমরা ইংরেজিতে চিনব এবং বাংলায় চিনব তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ওকে, টেন্সকে মূলত কয় ভাগে ভাগ করা হয়েছে সেটা এখানে উল্লেখ করা হয়েছে, এটা নিয়ে আমরা আলোচনা করতেছি না। প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে, পাস্ট টেন্সকে 4 ভাগে, ফিউচার টেন্সকে 4 ভাগে। ওকে, এবার আসি আমরা এই প্রেজেন্ট টেন্সকে মূলত এই প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ডু অথবা ডাস, এবং পাস্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব হচ্ছে কি ডিড। ফিউচার ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব হচ্ছে শ্যাল অথবা উইল, যদিও এখানে শ্যালের কি হয় না, ব্যবহার হয় না। এগুলো কীভাবে অক্সিলারি ভার্ব সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। ওকে, এবার আসি আমরা দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাংলায় কীভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনব। বাংলায় মূলত আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনব যদি ক্রিয়ার শেষে যদি কি থাকে, ই থাকে, ক্রিয়ার শেষে যদি অ থাকে এবং ক্রিয়ার শেষে যদি এ থাকে, তখন এটাকে আমরা কি বলবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। অর্থাৎ যেমন ধরো আমি ক্রিকেট খেলি, সে বাজারে যায়, যে অন্তস্থ আছে, তারপরে সে বই পড়ে, এই যে পড়ে এ আছে, তারপরে হচ্ছে সে একটি চিঠি লিখে, এই যে কি আছে, এ আছে। অর্থাৎ ক্রিয়ার শেষে যদি আমরা ই অ এ দেখি তখন এটা কি বলবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। এটা হচ্ছে বাংলায় চেনার উপায়। এই যেমন ধরো করি, করো, করে, অর্থাৎ সে করে, সে খায়, সে গায়, এই যে অ আছে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা হচ্ছে বাংলায় চেনার উপায়। ইংরেজিতে কীভাবে চিনব, ইংরেজিতে মূলত চিনব হচ্ছে এই যেমন ধরো এখানে গো আছে, গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভার্বের বেস ফর্ম, আর ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম, এবং এই গন হচ্ছে কি পাস্ট পার্টিসিপাল ফর্ম। অর্থাৎ যদি কোনো বাক্যে আমরা সাবজেক্টের পর, তাহলে এখানে সাবজেক্ট কি আমি, তাহলে আমি ইংরেজি কি আই আমরা বসালাম। এখন আমি ক্রিকেট খেলি, এই খেলিটা হচ্ছে কি মূলত ক্রিয়া, অর্থাৎ ভার্ব। সাবজেক্টের পরপর যে ভার্বটি বসবে সেটা যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ বেস ফর্ম হয়, তখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন ধরো আমি ক্রিকেট খেলি, তাহলে এই যে খেলি ইংরেজি কি প্লে, প্লেয়ের পাস্ট ফর্ম কি প্লেইড, কি হবে প্লেইড। অর্থাৎ সাবজেক্টের পরপর যদি এই ভার্বটা বসে, অর্থাৎ ভার্বের বেস ফর্মটা বসে, তখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এখানে কি লিখবো, সাবজেক্ট প্লাস ভি ওয়ান মিনস কি প্লে, তাহলে আই প্লে, কি খেলি, ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি হলো, সাবজেক্টের পরপর যদি ভার্বের বেস ফর্ম হয় তখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এবার আসো এই যে আমি কি ক্রিকেট খেলি, এটা একটা প্রশ্নবোধক বাক্য। এটা কি বাক্য, প্রশ্নবোধক বাক্য। এখন দেখো এখানে যখন আমরা প্রশ্ন করব তখন অবশ্যই সাবজেক্টের আগে কি আসবে, অক্সিলারি ভার্ব আসবে। এই যে যেমন ধরো এই যে কিছুক্ষণ আগে আমরা বললাম না, প্রেজেন্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব হচ্ছে কি ডু অথবা ডাস। তাহলে এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আই বসালাম। প্রশ্ন করার সময় সব সময় কি অক্সিলারি ভার্ব সাবজেক্টের কোথায় আসবে, আগে আসবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি কি ক্রিকেট খেলি, এটা কোন টেন্সে পড়ছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব কি ডু অথবা ডাস। তাহলে আই এর সাথে কি বসবে, ডু নাকি ডাস, আই এর সাথে বসবে ডু। তাহলে আমরা এখানে কি লিখবো, ডু। অর্থাৎ আই যেহেতু ফার্স্ট পার্সনের সাথে কি বসবে ডু, থার্ড পার্সনের ক্ষেত্রে কি বসবে ডাস বসবে। তাহলে ডু আই। আরেকটা জিনিস মাথায় রাখবে, ডু এবং ডাস দিয়ে যখন প্রশ্ন করা হবে তখন এরপর সাবজেক্টের পর যে ভার্বটা আমরা বসাবো সে ভার্বটা সবসময় বেস ফর্ম হবে, কি হবে বেস ফর্ম হবে। তাহলে এখানে ভার্ব কি খেলি, তাহলে আমরা কি প্লেট লিখবো নাকি প্লে লিখবো, আমরা এখানে প্লে লিখবো। কেন প্লে লিখবো, কারণ আমরাই কিছুক্ষণ আগে বলেছি প্রশ্ন করার সময় অক্সিলারি ভার্ব যখন সাবজেক্টের আগে আসবে, সাবজেক্টের পরে যে ভার্বটা বসবে সেটা কি হবে, ভি1 হবে। তাহলে ডু আই প্লে ক্রিকেট, ডু আই প্লে ক্রিকেট, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার এটাকে যখন আমরা নেগেটিভ করব, ঠিক একইভাবে সাবজেক্ট কি এখানে আমি ক্রিকেট খেলি না, তাহলে আমি ইংরেজি কি আই, নেগেটিভ করব কি দিয়ে ডু নট অথবা ডাজ নট। তাহলে ডাজ নট কার সাথে হবে, হি শি ইট, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার হলে কি হবে ডাজন্ট হবে। আর যখন থার্ড পার্সন সিঙ্গুলার হবে না তখন কি হবে, ডু দিয়ে প্রশ্ন করতে হবে। কি দিয়ে প্রশ্ন করতে হবে, ডু দিয়ে প্রশ্ন করতে হবে ইন্টারোগেটিভের ক্ষেত্রে। আর নেগেটিভের ক্ষেত্রে কি দিয়ে নেগেটিভ করব, ডু নট দিয়ে নেগেটিভ করব। তাহলে আমাকে লিখতে হবে কি আই
ডু নট প্লে ক্রিকেট, প্লে ক্রিকেট। ঠিক একইভাবে দেখো এখানে আমরা আবারও কি বসালাম, ডু নটের পরে ভার্বের V1 বসালাম, অর্থাৎ সাবজেক্টের পর ডু দিয়ে যখন প্রশ্ন করবে তাও ভার্বের V1, ডু নট দিয়ে এবং ডাস নট দিয়ে যখন নেগেটিভ করবে তখনও কি হবে, V1 হবে। তাহলে আমরা বুঝতে পারছি প্রেজেন্ট ইনডিফিনিট কিভাবে চিনব। প্রেজেন্ট ইনডিফিনিট চিনব যখন ক্রিয়ার শেষে ই অ এ থাকবে তখন বাংলায় চেনার উপায় হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আর যখন সাবজেক্টের পরপর যখন আমরা V1 দেখব তখন এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে ফাইন। এবার আমরা দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু টাইম মেকারস আছে, অর্থাৎ এই শব্দগুলো থাকলে অফেন, অলওয়েজ, সামটাইমস, এভরিডে, ডেইলি, রেগুলারলি, অর্থাৎ এই শব্দগুলো যখন কোনো বাক্যে থাকবে তখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ঠিক আছে, এখানে আমরা দুটি প্রশ্ন দিয়েছি, এই প্রশ্ন দুটি তোমরা কমেন্ট বক্সে কি করবে, উত্তরগুলো দিবে। 1 2 দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে 1 2 দিয়ে কি করবে, এগুলোর উত্তরগুলো দেওয়ার কি করবে, চেষ্টা করবে। অর্থাৎ এই যে যেমন ধরো এখানে কি আছে, অফেন আছে, তাহলে অফেন যেহেতু আছে তাহলে এটা কোন টেন্সে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এখান থেকে কি হতে পারে, এখান থেকে কোনো একটার উত্তর তোমরা কমেন্ট বক্সে আমাকে কি করবে, লিখবে। ঠিক আছে, ওকে ফাইন। এবার আসি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স কিভাবে চিনব। পাস্ট ইনডিফিনিট টেন্স চিনব আমরা যদি আমরা দেখি কোনো বাক্যে সাবজেক্ট, অবজেক্ট এবং খেলেছিলাম, অর্থাৎ ক্রিয়ার শেষে যদি আমরা ছিলাম দেখি, ছিলে দেখি, ছিল দেখি, অথবা লাম দেখি, লাম, ঠিক আছে, অথবা ল দেখি, গেল, খেলো, মারলো, ধরলো, পড়লো, এগুলো সবগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স। খেয়েছিলাম, গিয়েছিলাম, মেরেছিলাম, ধরেছিলাম, পড়েছিলাম, এগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, এই যে করলো, খেলো, এগুলো সবগুলো কি পাস্ট। অর্থাৎ ক্রিয়ার শেষে যখন আমরা ছিলাম দেখব, ছিলে দেখব, ছিল দেখব, হ্যাঁ, ল দেখব, তখন এটা কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি, পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট যখন কি হবে, সাবজেক্ট প্লাস যখন V2 হবে, মাত্র একটি টেন্সে কিন্তু কি হয়, V2 ইউজ করা হয়, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। সেটা কি, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখন আমরা কি বুঝলাম, এই যে প্লেট, তারপর হচ্ছে কি প্লেট, অর্থাৎ সাবজেক্ট কি এখানে আমি, তাহলে আই বসালাম, সাবজেক্টের পর কি বসবে, V2, তাহলে V2 কি এখানে প্লেট, তাহলে আমাকে লিখতে হবে কি আই প্লেট, তারপরে কি লিখতে হবে, অবজেক্ট অথবা এক্সটেনশন, অবজেক্ট বলবো না আমরা, এক্সটেনশন বলবো। ঠিক আছে, আমরা কি লিখবো এখানে, ক্রিকেট। কেন অবজেক্ট কেন বলবো না, কারণ স্যার এই জায়গার মধ্যে অবজেক্টও বসতে পারে, অন্য কিছুও বসতে পারে, ওই জন্য আমরা অবজেক্ট বলবো না। এখন যদি এটা ক্রিকেট, এটা অবজেক্ট, তাহলে আমরা কি বুঝলাম, পাস্ট ইনডিফিনিটে বাংলা জানার উপায় কি, বাংলা জানার উপায় হচ্ছে ক্রিয়ার শেষে যদি লাম থাকে, ছিল থাকে, লে থাকে, ল থাকে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন খেয়েছিলাম, গিয়েছিলাম, মেরেছিলাম, ধরেছিলাম, পড়েছিলাম, মেরেছিলাম, খেলো, গেল, মারলো, ধরলো, পড়লো, এগুলো সবগুলো কি পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ ক্রিয়ার শেষে যদি এই শব্দগুলো পাই তখন সেটা কি বলবো, আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। আর ইংরেজিতে কিভাবে চিনবো, ইংরেজিতে চিনবো সাবজেক্টের পরপর যদি ভার্বের V2 হয় তখন এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। আর কোনো টেন্সে কিন্তু কি হয় না, V2 হয় না, ওই জন্য আমরা এখানে লিখে দিয়েছি V2 হয়। ঠিক আছে, এবার দেখো এটাকে বলা যায় আমি কি ক্রিকেট খেলেছিলাম, এখন এটা প্রশ্ন করা হয়েছে। যখন প্রশ্ন করবে, আমরা কিছুক্ষণ আগে বলেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব কি, ডিড। তাহলে প্রশ্ন করার সময় সব সময় অক্সিলিয়ারি ভার্ব কোথায় আসে, বাক্যের শুরুতে আসে। তাহলে ডিড, আই, আবারও বলছি ডু, ডিড, ডাস, এই তিনটি জিনিস দিয়ে যখন প্রশ্ন করবে, তিনটি শব্দ দিয়ে যখন প্রশ্ন করবে, সব সময় মাথায় রাখবা সাবজেক্টের পর যে ভার্বটা আমরা ইউজ করব সেটা সব সময় কি হবে, V1 হবে। কি হবে, V1 হবে। আমরা কিন্তু প্লেট ইউজ করি না, এখন দেখো, এখন কিন্তু প্লেট ইউজ করি না, কি ইউজ করেছি, প্লে ইউজ করেছি। কি বলেছি, আবার বলছি ডু, ডিড, ডাস, ডু নট, ডিড নট, ডাস নট, এগুলো দিয়ে যখন আমরা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করব, এরপরে সাবজেক্টের পরে যে ভার্বটা বসবে সেটা সবসময় কি হবে, V1 হবে। তাহলে প্রশ্নটা কি হবে, ডিড আই প্লে ক্রিকেট, এবার আসি আমরা, এবার বলা হচ্ছে আমি ক্রিকেট খেলিনি, নেগেটিভ করতে বলছে, তাহলে নেগেটিভ কি হবে,
প্রথমে কি হবে সাবজেক্ট, খেলিনি যেহেতু বলছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনিটে কি দিয়ে নেগেটিভ করতে হয়, ডিডন্ট দিয়ে, তাহলে কি লিখতে হবে আই ডিডন্ট প্লে। কিছুক্ষণ আগে বলেছি ডিডন্টের পরে কি হয় বেস ফর্ম হয়, তাহলে কি হবে প্লে ক্রিকেট, প্লে ক্রিকেট, কেমন প্লে ক্রিকেট। এবার আসি আমরা আমি কি ক্রিকেট খেলেছিলাম না, আমি কি ক্রিকেট খেলেছিলাম না অথবা আমি কি ক্রিকেট খেলিনি, একই কথা বলতে পারি আমরা, আমি কি ক্রিকেট খেলিনি, তখন প্রশ্ন করতে হবে কি দিয়ে ডিডন্ট, কেননা এখন নেগেটিভ ইন্টারোগেটিভ, তাহলে আমাকে লিখতে হবে কি ডিডন্ট, কি লিখতে হবে নেগেটিভ ইন্টারোগেটিভ, ঠিক আছে নেগেটিভ, তাহলে লিখতে হবে কি ডিডন্ট আই প্লে হবে, প্লেট হবে না, প্লেট হবে না, প্লে হবে, বেস ফর্ম হবে ডিডন্ট আই প্লে ক্রিকেট, কি হবে ডিডন্ট আই প্লে ক্রিকেট, প্রশ্নবোধক চিহ্ন। আশা করি প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট ক্লিয়ার হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট ক্লিয়ার হয়েছে। এখন দেখি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের টাইম মেকারস কি কি। পাস্ট ইনডিফিনিট টেন্সের মূলত টাইম মেকারস হচ্ছে কি ইয়েস্টারডে, অর্থাৎ এই শব্দগুলো যদি কোনো বাক্যে আমরা দেখি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এটা কি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, এটা তোমরা নিজেরা কি করবা উত্তরটা দিয়ে দিবা। তাহলে এই শব্দগুলো যখন কোনো বাক্যে থাকবে তখন সেটা কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, তোমরা চাইলে স্ক্রিনশট দিতে পারো, এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি দয়া করে কি করে ফেলবা সাবস্ক্রাইব করে ফেলবা, যাতে আমি যদি কোনো ভিডিও দিই সাথে সাথে যাতে কি পাও। এখন থেকে আমি চেষ্টা করতেছি আমার ইউটিউবটা কি চ্যানেলটা প্রতি সপ্তাহে অথবা প্রতি সপ্তাহে 2টা ভিডিও অথবা 3টা ভিডিও দেওয়ার জন্য কি চেষ্টা করতেছি। ওকে, এবার আসি আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স। এবার দেখো এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে ফিউচার ইনডিফিনিটে বাংলা কিভাবে চিনবো, বাংলা হচ্ছে যদি ক্রিয়া শেষে ব দেখি অথবা বে দেখি অথবা আমরা ব্যান দেখি, যেমন কীরকম সে ক্রিকেট খেলবে এই যে বে আছে, সে বই পড়বে এই যে বে আছে, আমি বই পড়বো এই যে ব আছে। যদি সম্মানজনকভাবে কাউকে বলি সে একটি বই, তিনি একটি বই পড়বেন এই যে পড়বেন, তাহলে ব্যান আছে। অর্থাৎ ক্রিয়া শেষে যদি ব্যান দেখি, ক্রিয়া শেষে যদি ব দেখি, ক্রিয়া শেষে যদি বে দেখি, তখন এটা কি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, কি হবে ফিউচার ইনডিফিনিট। আর এটা হচ্ছে বাংলায় চেনার উপায়, এটা কিসের চেনার উপায় বাংলা। ইংরেজিতে কীভাবে চিনবো, ইংরেজিতে চিনবো যদি আমি ক্রিকেট খেলবো, আমি ইংরেজি কি আই। এবার আসি আমরা এই যে যদি সাবজেক্টের পরপর শ্যাল অথবা উইল বসে, যদি এখানে শ্যালের ব্যবহার হয় না, আমরা এখন আই এর সাথে কি ইউজ করবো উইল ইউজ করবো, আগে আই এর সাথে শ্যাল ইউজ করা হতো, ঠিক আছে এখন শ্যালের ব্যবহার হয় না। তাহলে আই উইল অর্থাৎ সাবজেক্টের পরপর যদি কি বসে এই এখান থেকে শ্যাল অথবা কি বসে উইল বসে এবং ভার্বের কি হয় বেস ফর্ম হয়, তাহলে খেলা ইংরেজি কি প্লে, খেলা ইংরেজি কি প্লে, তাহলে আমরা এই যে প্লে, প্লে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্লেট হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে আমরা কি ইউজ করবো প্লে ইউজ করবো, কি ইউজ করবো প্লে। আই উইল প্লে ক্রিকেট, আই উইল প্লে ক্রিকেট, আই উইল কি প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলবো। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের ইংরেজিতে কীভাবে চিনবো, ইংরেজিতে চিনবো যদি সাবজেক্টের পরপর কি বসে উইল বসে, কি বসে উইল বসে। আবার বলছি যদি সাবজেক্টের পরপর উইল বসে এবং ভার্বের বেস ফর্ম হয় V1 হয়, কি হয় V1 হয়, তখন সেটা কি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। বাংলায় কীভাবে চিনবো, বাংলায় যদি ক্রিয়ার শেষে যদি ব বে ব্যান থাকে তখন সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। যেমন আমি ক্রিকেট খেলবো, আমি বাড়ি যাব, আমি বই পড়বো, আমি একটি চিঠি লিখবো, ঠিক আছে তখন এটা কি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। ওকে ফাইন, এবার আসি আমরা আমি কি ক্রিকেট খেলবো, সেম স্যার শুধু অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসবো, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব আছে দেখো, তাহলে এখানে শুধু উইলটাকে আগে নিয়ে আসবো, তখন আমাকে লিখতে হবে কি উইল আই প্লে, উইল আই প্লে ক্রিকেট, উইল আই প্লে ক্রিকেট, উইল আই প্লে ক্রিকেট। এবার এটাকে যখন নেগেটিভ করবো আমি ক্রিকেট খেলবো না, সেম শুধু উইলের পর একটা নট বসাই দিব, তাহলে আমরা লিখবো কি আই উইল নটও বলতে পারি অথবা ওন্টও বলতে পারি, তাহলে আই উইল নট প্লে ক্রিকেট, আই উইল নট প্লে ক্রিকেট, আই উইল নট প্লে ক্রিকেট। এখন এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করবো আমি কি ক্রিকেট খেলবো না, তখন আমাকে লিখতে হবে ওন্ট আই, কি লিখবো আমরা ওন্ট আই প্লে ক্রিকেট, ওন্ট আই প্লে ক্রিকেট, ওন্ট আই প্লে ক্রিকেট, ওন্ট আই প্লে ক্রিকেট। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স জানার উপায়। ওকে, তাহলে আমরা এখন প্রেজেন্ট ইনডিফিনিটও চিনলাম, পাস্ট ইনডিফিনিটও চিনলাম, ফিউচার ইনডিফিনিটও চিনলাম। এবার আসি আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের টাইম মেকারস। এই যে এগুলো যখন কোনো সব বাক্যে থাকবে এই শব্দগুলো, তখন আমরা কি করব এটা ফিউচার ইনডিফিনিট টেন্স হিসেবে আইডেন্টিফাই করব। এখন এই যে নিউ প্রোগ্রামস উইল বি নেক্সট উইক অন কি হবে বাংলাদেশ টেলিভিশন, এখানে কোনটা উত্তর হবে এটা 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 এটা।
তোমরা কমেন্ট বক্সে কি আমাকে জানাবে। ওকে ফাইন, এবার আসি এখানে আমরা 3টা টেন্স লিখছি শর্টকাটে। এখন আমরা শর্টকাটে শিখবো। এতক্ষণ পর্যন্ত আমরা পুরা একটা টেন্স শিখেছি, একসাথে আমরা 3টা টেন্স শিখবো। যেমন ধরো এখানে আমরা ডু, ডিড, ডান, টু ডিড ডান। ওকে ফাইন, এবার আসো যদি কোনো বাক্যে আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যদি কোনো বাক্যে সাবজেক্টের পরপর কি বসে V1 হয়, কি হয় V1, তাহলে এই যে ডু হচ্ছে V1, ডিড হচ্ছে V2, ডান হচ্ছে কি V3। যদি কোনো বাক্যে সাবজেক্টের পরপর যদি V1 হয় কিন্তু এখানে কিন্তু ইয়েস আছে। কেন ইয়েস বসেছে স্যার? এই যে হি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটা মাত্র টেন্স, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বাই যুক্ত হবে। এটা আমরা অনেকেই ভুল করে থাকি, জানি, শিখেছি, অনেকবার মুখস্থ করেছি, কিন্তু এরপরও ভুল করে থাকি। কিন্তু এই জিনিসটা মাথায় রাখবা, যখনই আমরা কোনো বাক্যের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো টাইম মেকারস দেখবো এবং সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখবো, তখনই ভার্বের সাথে কি যুক্ত করব? আমরা এস বাই যুক্ত করব। তখন আমরা ভার্বের সাথে কি যুক্ত করব? এস বা ইয়েস যুক্ত করব। কেমন? তখন আমরা ভার্বের সাথে এস বাই যুক্ত করব। ঠিক একইভাবে এখন দেখো হি ডাজ দা ওয়ার্ক, ডাজ কেন বসছে? কারণ হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর কোনো টেন্সে এস বাই যুক্ত কি হয় না? হয় না। এবার আসি, তাহলে আমরা কি বুঝলাম? সাবজেক্টের পরপর যদি ভার্বে বেস ফর্ম হয় প্রেজেন্ট ইনডিফিনিট। এখন দেখো সাবজেক্টের পরপর যদি ভার্বে টু হয় অর্থাৎ পাস্ট ফর্ম হয় তখন হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আরো সহজ দেখো, সাবজেক্টের পরপর যদি উইল বসে এবং কি হয় V1 হয় তখন হচ্ছে ফিউচার ইনডিফিনিট। এখন আবার ক্লিয়ার করে দেখি কি বলছি। সাবজেক্টের পরপর যদি ভার্বের বেস ফর্ম হয় প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্টের পরপর যদি ভার্বের কি হয় পাস্ট ফর্ম হয় পাস্ট ইনডিফিনিট, সাবজেক্টের পরপর যদি উইল বসে ভার্বের কি হয় বেস ফর্ম হয় ফিউচার ইনডিফিনিট। ঠিক আছে, এখন আমি যদি বলি এই বাক্যটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব, তাহলে কি দিয়ে ইন্টারোগেটিভ করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিটে কি দিয়ে ইন্টারোগেটিভ করতে হয়? ডু অথবা ডাজ দিয়ে। যেহেতু এখানে হি আছে, ইন্টারোগেটিভটা কি দিয়ে করব? ডাজ দিয়ে করব, ডাজ। তারপর আমরা কি লিখবো এখানে? হি। তাহলে ডাজ হি। এখানে মূলত ভার্বটা কি ছিল? ডু ছিল, ওই জন্য আমাকে আনতে হবে কি ডাজ হি ডু দ্য ওয়ার্ক, প্রশ্নবোধক চিহ্ন। এখানে কি লিখবো? এখানে ইন্টারোগেটিভ কিভাবে করব? এখানে ইন্টারোগেটিভ পাস্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব কি ছিল? ডিড। এখানে অক্সিলারি ভার্ব আসবে কি ডিড হি। এখানে মূল ভার্বটা কি মূলত ডুই ছিল, তাহলে আমাকে লিখতে হবে কি ডিড হি ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে, আর এখানে ইন্টারোগেটিভ কিভাবে করব? শুধুমাত্র উইলটাকে কোথায় নিয়ে আসবো? আগে নিয়ে আসবো। উইল হি ডু দ্য ওয়ার্ক, প্রশ্নবোধক চিহ্ন হবে। এ হচ্ছে মূলত প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। এবার দেখো এখানে এই যে বিয়ার হচ্ছে প্রেজেন্ট ফর্ম, বোর হচ্ছে পাস্ট ফর্ম, বোন অথবা এটা কি পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ সাবজেক্টের পরপর যদি এই ভার্বটা বসে প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্টের পরপর যদি এই ভার্বটা বসে পাস্ট ইনডিফিনিট, এবং সাবজেক্টের পরপর যদি কি বসে উইল বসে, যদি এখান থেকে ভার্বের V1 হয় তখন হচ্ছে ফিউচার ইনডিফিনিট। আরো একবার ক্লিয়ার করলাম। এবার আসি আমরা, এবার দেখি এখন যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় তোমরা ভিডিওটা একটু পজ করে, যদি আমি বুঝে দিব, তোমরা ভিডিওটা একটু পজ করে আমি তোমাদেরকে প্রশ্ন করছি। এই যে হি লেট মি গো দেয়ার, এটি কোন টেন্সে পড়ছে? একটু তোমরা চিন্তা করে বলো দেখি আমাকে, পজ করে একটু চিন্তা করো দেখি এটা কোন টেন্সে পড়ছে বলে মনে হয়। হি লেট মি গো দেয়ার। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কি শিখলাম? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এই 3টা টেন্স কিন্তু শিখলাম। তাহলে সেই হিসাবে হিসাব করে তোমরা একটু বলো দেখি হি লেট মি গো দেয়ার এটা কোন টেন্সে পড়তে পারে? এটা মূলত হচ্ছে, এটা তোমরা পজ করে একটু চিন্তা করে বলো, অথবা এইটা কোন টেন্সে পড়ছে, অথবা এটা কোন টেন্সে পড়ছে। ইউ লেট মি গো দেয়ার, অর্থাৎ হি লেট মি গো দেয়ার কোন টেন্সে পড়ছে এবং ইউ লেট মি গো দেয়ার কোন টেন্সে পড়ছে। ঠিক আছে, এখন দেখো পজ করে তোমরা তো চেষ্টা করছো, ঠিক আছে ওকে। এবার আমি বুঝাই দিচ্ছি, দেখো এই যে মূলত এই যে হি লেট মি গো দেয়ার, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট। অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, আবার অনেকেই উত্তর দিতে পারছো, যারা উত্তর দিতে পারছো তোমরা অনেক ট্যালেন্টেড। ঠিক আছে ওকে, থ্যাংক ইউ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেমন? এখন দেখো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স কিভাবে হলো স্যার কিছু ভার্ব আছে যে ভার্বগুলো সাধারণত ভার্বে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম সেম। যেমন ধরো আমি যদি বলি আর ই এডি রিড,
আর ই এডি রেট, আর ই এডি রেট, রিড রেট রেট সেম। ঠিক একইভাবে লেট 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 সেম। তাহলে আমরা কিছুক্ষণ আগে কি শিখেছিলাম? আমরা কিছুক্ষণ আগে শিখেছি সাবজেক্টের পরপর যদি V1 হয়, V1 হয় প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্টের পর যদি V2 হয় পাস্ট ইনডিফিনিট। কিন্তু এখানে তো প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট ফর্ম, বারবার প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম দুটোটাই সেম। তাহলে বুঝবো কিভাবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট নাকি পাস্ট ইনডিফিনিট? স্যার যদি এই ভার্বটার সাথে যুক্ত থাকতো তখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতো। যেহেতু এখানে এস বাই এর যুক্ত নাই তাহলে এটা পাস্ট ইনডিফিনিট। আশা করি সবাই বুঝতে পারছো। অর্থাৎ যে ভার্বগুলোর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম তিনোটা সেম, একই একই, এগুলো যখন কোনো বাক্যে সাবজেক্টের পরপর বসবে, অর্থাৎ এই ভার্বগুলো যখন কোনো বাক্যে সাবজেক্টের পরপর বসবে, যদি এস বাই এর যুক্ত না থাকে তাহলে এটা পাস্ট ইনডিফিনিট, আর এস বাই এর যুক্ত যদি থাকে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট। এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এখন এই যে বাক্যটা, এই যে বাক্যটা মূলত, এই যে বাক্যটা আমরা এখানে লিখছি হি লেট মি গো দেয়ার, হি লেট মি গো দেয়ার যে আমরা এখানে লিখেছি, এটা তো একটা অ্যাসারেটিভ সেন্টেন্স। এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, এই বাক্যটা তোমরা সবাই ভয়েস চেঞ্জ করে আমাকে কমেন্টে লিখবা, ভয়েস চেঞ্জ করে আমাকে কমেন্টে লিখবা, ঠিক আছে? ভয়েস চেঞ্জ করে বাক্যটা ভয়েস চেঞ্জ করে লিখবে। এখন আসি আমরা, ইউ লেট মি গো দেয়ার, এটি কোন টেন্সে পড়ছে? এটি কোন টেন্সে পড়ছে? স্যার তোমরা বলতে পারো, মনে মনে বলতে পারো স্যার এখানে তো লেট তিনোটাই সেম। তাহলে আপনি কিছুক্ষণ আগে বলেছেন এই যে সাবজেক্টের পরপর যদি বারবার বেস ফর্ম হয় প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্টের পরপর যদি বারবার পাস্ট ফর্ম হয় পাস্ট ইনডিফিনিট, তাহলে এখন এটা কিভাবে চিনবো? আবার কিছুক্ষণ আগে বলেছি যদি এস বাই এর যুক্ত থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, আর এস বাই এর যুক্ত না থাকলে পাস্ট ইনডিফিনিট। কিন্তু এখানে তো এস বাই এর যুক্ত নাই, আর এস বাই এস তো এখানে যুক্ত করা যাবে না। কেন? ইউ তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না। যেহেতু ইউ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এখানে এস বাই এর যুক্ত হবে না, এস বাই যুক্ত করা যাবে। তাহলে এটা কোন টেন্সে পড়তে পারে? স্যার এটা দুটো টেন্সেই পড়তে পারে। এটা প্রেজেন্ট ইনডিফিনিটও হতে পারে, পাস্ট ইনডিফিনিটও হতে পারে, ওই জন্য আমরা এটা লিখেছি। তাহলে একটু উত্তর কি হবে? এটা প্রেজেন্ট ইনডিফিনিটও হতে পারে, পাস্ট ইনডিফিনিটও হতে পারে। এখন দেখো কোন কোন ভার্বগুলো মূলত, কোন কোন ভার্বগুলোর মূলত প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম তিনোটা সেম হয় এই ভার্বগুলো। যেমন ধরো ব্যাট ব্যাট ব্যাট, বিট বিট বিট, বাস্ট বাস্ট বাস্ট, ব্রডকাস্ট ব্রডকাস্ট ব্রডকাস্ট, কাস্ট কাস্ট কাস্ট, কস্ট কস্ট কস্ট, কাট কাট কাট, ঠিক আছে? তারপর হচ্ছে হিট হিট হিট, হার্ট হার্ট হার্ট, ল্যাট ল্যাট ল্যাট, ফুট ফুট ফুট, কোয়েট কোয়েট কোয়েট, রিড র্যাট র্যাট, স্যাট স্যাট স্যাট, ঠিক আছে? তারপর হচ্ছে শার্ট শার্ট শার্ট, স্প্রেড স্প্রেড স্প্রেড, ট্রাস্ট ট্রাস্ট ট্রাস্ট, টেলিকাস্ট টেলিকাস্ট টেলিকাস্ট। এই যে এগুলো হচ্ছে মূলত হচ্ছে কি প্রেজেন্ট, প্রেজেন্ট ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম এবং কি পাস্ট পার্টিসিপল ফর্ম। এবারগুলো সেম। এবারগুলোর পরপর আবারও বলছি, আবারও একবার করে বলে দিচ্ছি, এই ভার্বগুলোর পরে যদি অর্থাৎ সাবজেক্টের পরপর যদি এখন যে ভার্বগুলো বলেছে এগুলো যদি বসে, যদি এস বাই এ যুক্ত থাকে তখন ধরে নিবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। অর্থাৎ যে ভার্বগুলো ফর্ম তিনোটা একই, আর যদি এস বাই এ যুক্ত না থাকে তখন সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আজকে এতটুকুই পর্যন্ত। আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করি সবাই ভালো থাকবে।